এটা ঠিক আছে, যেটা যেটা মিলে না সেটা ফ্যাসিবাদী, সেটা দোসর, সেটা ট্যাগ, সেটা কালচারাল ফ্যাসিস্ট, সেটা গণমাধ্যম ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট শব্দটাকে ওনারা বেশ একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। এখন দেখলে মনে হবে যে আপনিও ফ্যাসিস্ট, আমিও ফ্যাসিস্ট, সবাই ফ্যাসিস্ট, খালি ওনারা ছাড়া। ওনারা কেউ ফ্যাসিস্ট না, কিন্তু ওনাদের দলের মধ্যে এমন লোক আছে যারা ফ্যাসিস্টদের প্রধানতম ব্যক্তির জন্য বক্তৃতা দিয়েছেন, এবং সেই বক্তৃতা আবার তাদের খারাপ লাগে না। ওই বক্তৃতার জন্য ওনারা বলেন না যে তুমি যে এত সুন্দর বক্তৃতা দিয়েছিলে, এইভাবে দিয়েছিলে, সেজন্য তুমি ফ্যাসিস্ট। কি বলে জানেন? তখন দিতে বাধ্য হয়েছিল। অন্যরা করলে বাধ্য হয় না, ওনারা করলে বাধ্য হয়। ওনাদের সমস্ত কিছু হচ্ছে সুবিধাজনক, যেটা এটাকে বলে আর্গুমেন্ট অফ কনভিনিয়েন্স, সুবিধার যুক্তি। যে যুক্তি যেখানে সুবিধা পাওয়া যায় ওনারা সেটা দেন। আচ্ছা, আব্দুল্লাহ আল আমিন, এই বিষয়ে আপনার বক্তব্য ছিল আর কি, যে আপনারা সুবিধা অনুযায়ী যে সময় দরকার ছিল সেই জিনিসটাকেই সাপোর্ট করে গেছেন, যেটা শপথ থেকে শুরু করে ওই অধ্যাদেশ অনুমোদন পর্যন্ত, ধন্যবাদ দেওয়া পর্যন্ত, তার বাকিগুলোকে কেন আপনারা আমি কিন্তু শুরুতে বলেছি যে যেখানে আমরা বলেছি যে আমরা তো কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাই না, অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা থাকতে চাই। আবার এই সংবিধানের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমরা কিন্তু এটাকেও কোশ্চেন করেছি। আমরা বলেছি যে এই সংবিধানটা পরিবর্তন হতে হবে, কারণ এই যে মনে করেন এই সংবিধানে পুরো সংবিধান পরিবর্তন, না পুরো সংবিধান না। আচ্ছা, আমরা ঐক্যমত কমিশনে আমাদের অনেক ফাইন্ডিং আছে, যেমন বিএনপি বলতেছে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস, এটা কিন্তু এই সংবিধানে নাই। এটা তো পরিবর্তন করতে চায় তারা, পরিবর্তন করতে হবে না। তো না থাকার পরেও ওনারা এটা ঝুলাই দিচ্ছেন কোথায়? পার্লামেন্টে। তো ঠিক আছে, কিন্তু সংবিধানে কিন্তু নাই। তো এখন এই যে পরিবর্তন করতে হবে, আবার বর্তমান সংবিধান অনুযায়ী কিন্তু এটা পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করতে হইলে 2/3 মেজরিটি দিয়েও এটা পরিবর্তন করতে পারবে না, পারবেন না। এটা যেটা বেসিক স্ট্রাকচার, সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে হাসিনা এইভাবে ফ্রেমওয়ার্কটা বানাইছেন এই সংবিধানে, যেটা এটা পারবে না। তো পঞ্চদশ সংশোধনীর একটা পার্ট, যেটা তত্ত্বাবধায়ক সরকার, ওইটা বাতিল হয়েছে, কিন্তু এই ফরম্যাটটা তো আছে। তার মানে ওনারা যেই সংবিধান সংশোধনের কথা বলে, বর্তমান সংবিধানেই কিন্তু এটা অনেক ক্ষেত্রে পসিবল না। কিন্তু তারপরেও সংবিধানের এই যে দোহাই দেওয়া, আমরা এটাই বলতেছি যে আসলে এই সংবিধানের অনুযায়ী অনেক কিছু হয় নাই বা হওয়া সম্ভব হয় নাই। ওনারা যে যতটুকু সম্ভব হয় মানে নিজেদের পক্ষে ওইটারে সম্ভব করছে, আর যতটুকু নিজের পক্ষে যায় নাই ওটারে সম্ভব করেন নাই। তো মূল ঘটনাটা হচ্ছে এই জায়গায়। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে সুবিধার কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে, আমি বলেছি যে আজকে আমি রাষ্ট্রপতির অভিশংসন চাই, মানে এই মুহূর্তে আমি রাষ্ট্রপতির অভিশংসন চাই। কিন্তু কোশ্চেন হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রপতি কে? শাহাবুদ্দিন চুপ্পু। তাকে আমি মহামান্য মনে করি না, তাকে আমি মনে করি না যে সে তার কোনো নৈতিক ভিত্তি আছে, ঠিক আছে, কিন্তু অভিশংসন চাই। কিন্তু এখন পর্যন্ত তো উনি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। তো এখন যদি একটা ল বা একটা অর্ডিন্যান্স, এখন তো সংসদ আছে, অর্ডিন্যান্স জারি হবে না, কিন্তু যদি কোনো ল তার স্বাক্ষরিত হইতে হয়, তাহলে তো অবশ্যই সাংবিধানিক ভাবে বা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমি এনকারেজ করি, আমি তো রাষ্ট্রপতিরা হঠাৎ করে ছুঁড়ে ফেলতে পারবো না, ধাক্কা দিয়ে দিতে পারবো না। আমি তো একটা সাংবিধানিক প্রক্রিয়ায় যেতে হবে। তো যাইতে হইলে আমার কিন্তু যতক্ষণ তাকে আমি না সরাইতে পারছি, তার যে ফর্মাল ওয়ার্ক, ওইটার মধ্যে আমার তো রাষ্ট্র পরিচালনা করতে হবে, তো আমি কিন্তু ফর্মাল ওয়ার্কে তারে রাখবো। কিন্তু আমার যেটা কোশ্চেন, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে পাবলিক স্ফেয়ারে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তাকে যেই এনকারেজ করা, তাকে যে নিয়ে আসা, যেমন ভাই বলছেন যে পাবলিক স্ফেয়ারে তো উনি ছিলেন না, উনি নিজেই বলছেন যে আমার পাবলিক স্ফেয়ারে আসতে দেয়নি। উনি নিজে বলতেছেন, মিডিয়ায় বলেছেন যে ইন্টারিম আমাকে আসতে দেয়নি। তো এই যে আসতে দেয়নি, ওটা হচ্ছে জনগণের অভিপ্রায় ছিল, আমরা মনে করি আমাদের অভিপ্রায় ছিল। রাষ্ট্রপতি যখন বক্তব্য দিয়েছেন, কেন অভিপ্রায় ছিল আমি বলি, রাষ্ট্রপতি যখন বক্তব্য দিচ্ছেন, তখন আমাদের ওই যে 2 চোখ হারানো মাহবুব ভাই ছিলেন ওইখানে, আমরা ওয়াকআউট করেছি, উনিও ওয়াকআউট করেন। উনি তো এনসিপি করেন না, উনি তো জামাত ইসলাম করেন না, উনি অভ্যুত্থানে আহত। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি ওয়াকআউট করলেন? বললো যে বিএনপি তো অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করলো না, উনি আমাকে বলেছেন। তো এই যে ব্যাপারটা, উনি কোত্থেকে ওয়াকআউট করলেন? মানে ওয়াকআউট বলতে কি, উনি তো পার্লামেন্ট মেম্বার না, কিন্তু উনি বিএনপি গ্যালারিতে ছিলেন, মানে উনি ওয়াকআউট বলতে হচ্ছে বের হয়ে গেছেন। ওয়াকআউট শব্দটার আপনি অপব্যবহার করেন। না, অপব্যবহার না, একজন সংসদ সদস্য না হলে তো আর ওয়াকআউটের প্রশ্ন নেই। ওয়াকআউট মানে উনি বের হয়ে গেছেন, হল থেকে বের হয়ে গেছেন। ওয়াকআউট হলো। আচ্ছা, একজন ব্যক্তি সংসদ সদস্য না হলে সাথে বের হয়ে ওয়াকআউটের প্রশ্ন। তো এখন উনি অন্য দিক দিয়ে বের হয়েছেন, আমরা তো আমাদের জায়গা থেকে বের হয়ে তার সাথে দেখা বলছে। তো আমার বক্তব্য কিন্তু আমাদের এইখানে, আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত তাকে অভিশংসন হবে না, রাষ্ট্রীয় ফর্মালিটির কাজে যদি তাকে দরকার পড়ে, ওইখানে ফর্মালিটি উনি পালন করতে পারেন হয়তোবা, কিন্তু ওনার এই লজিক নাই। উনি কন্টিনিউ করবেন, পাবলিক স্ফেয়ারে থাকবেন, বক্তব্য দিবেন অ্যাজ এ মহামান্য রাষ্ট্রপতি। অন্য রাষ্ট্রপতিরা যেই ধরনের অবস্থান, সুযোগ সুবিধা এবং হচ্ছে যেই ধরনের পাবলিক অ্যাকসেপ্টেন্স পায়, ওটারে আমরা মনে করি না যে তার ওটা আছে। মহামান্য রাষ্ট্রপতি শপথ না হলেও সেটা পাবলিক স্ফিয়ারের কাজ না।
সংসদ ওটা সদস্য। formalities বলতেছি আমরা। ওটা আইনি উনি বাধ্যবাধকতা আসছেন তো, বলতেছি উনি আমরা। এসে শপথ পড়িয়েছেন। Right. এমন তো না যে উনি লিখে আদেশ করে পাঠিয়ে দিয়েছেন। ওনাকে পাবলিক স্পেয়ারে আসতে ওনাকে দেন নাই। উনি জামাতে নিজে নামাজ বলছেন পড়তে না। দেন নাই এবং পাবলিক স্পেয়ারে আসতে দেয় নাই, সেটা তো অন্যায় করেছে। উনি আচ্ছা। এটা বলেছেন, আচ্ছা। যেটা অন্যায় হয়েছে বিএনপি সেটা ন্যায় করেছে, ওনাকে আসতে দিয়েছে। উনি তো বলেছেন অন্যায় না, হয়েছিল। অন্যায় করেনি। আচ্ছা, অন্যায় অন্যায় করেনি। হয়েছিল, ওনাকে এটা নামাজ public পড়তে এর দেয় নাই। অভিপ্রায়। আপনি আমরা বলেন কোন মুসলমানকে নামাজ পড়তে বাধা দেয়, ঈদগাতে যেতে বাধা দেয়, এটা আছে নাকি? এটা জনগণের অভিপ্রায়। জনগণের অভিপ্রায় আপনি ঈদগাতে যেতে পারবেন না? মুসলমানের অধিকার আছে যে কোনো ঈদগাতে যেতে তাহলে পারবেন। জনগণের অভিপ্রায় কি হাসিনা এখন ওপেন ঘুরবে বাংলাদেশে? উনি যদি ঈদগাতে যেতে চায়, উনি যদি What না is it? না হাসিনা এই যে, এখন open ঘুরবে? এগুলো হচ্ছে, না, না, না। এগুলাকে কি বলে জানেন? এগুলাকে বলে হচ্ছে বেসিক্যালি ফ্যালাসিয়াস যুক্তি। এখানে উনি হাসিনাকে ডেকে আনছে। হাসিনা এখানে আলোচনার বস্তুই না। এক, দুই হচ্ছে শেখ হাসিনা কি নামাজ পড়তে ঈদগাহে যাবেন? আমি ঈদগাহের কথা বলেছি। একজন মুসলিম পুরুষ ঈদগাহে নামাজ পড়তে যাবেন, উনি সেখানে এন্টাইটেল। উনি কি বন্দী ছিলেন? উনি কি জেলখানায় আবদ্ধ ছিলেন? উনি কি এমন ছিলেন যে ওনার নামাজ পড়তে যেতে কেউ বাধা দিতে পারে? আপনি বাংলাদেশে যেখানে নামাজ পড়তে যেতে চান, একজন মুসলিম পুরুষকে আপনাকে সেখানে নামাজ পড়তে যেতে দিতে হবে। ওনারা বাধা দিচ্ছে। অবশ্য উনি ইন্টারভিউতে বলেছেন যে তিনি কাইন্ড অফ বন্দী ছিলেন। না, যদি বন্দী থেকে থাকেন তাহলে তাকে বন্দী যারা করেছিল তাদেরকে জবাব দিতে হবে। এই বন্দী কারা করেছিল? বন্দী করেছিল ইউনূসের সরকার। ইউনূস সাহেব সেটা জবাব দিবেন। কিন্তু এটা সাথে হাসিনার কি মজাটা কি জানেন? একজন বলল, ভাই আমি এখানে ঢোকার অধিকার রাখি, আপনি দরজাটা বন্ধ করে দিলেন, বলেন না আপনি অধিকার রাখেন না। তারপর উনি বললেন না দেখেন আইনে আছে। তখন বললেন, আপনি এখানে ঢুকতে পারেন বলে কি একজন খুনিও এখানে ঢুকতে পারবে? এটা কোনো কথা? মানে ওনার সাথে হাসিনা তুলনা কেন হবে? আচ্ছা, শেখ হাসিনা তুলনা হবে একই গভর্নমেন্টের না, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। না, অবশ্যই তুলনা হবে। উনি প্রধানমন্ত্রী নাই। না, না, অবশ্যই ইনি sitting- একই গভর্নমেন্টের ইনি প্রধানমন্ত্রী sitting ছিলেন রাষ্ট্রপতি। যিনি সেই ইনি sitting গভর্নমেন্টের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি। হয়েছেন। দেখেন এই ধরনের যুক্তি বুদ্ধি নিয়ে সংসদ পর্যন্ত লোকে যেতে পারছে। আচ্ছা। আপনি আমাকে একটা জিনিস বলেন, একটা লোক এখানে নাই, সে কনভিক্টেড। একবার বলছে যে স্পিকার আসতে পারে নাই, কারণ কি? শুধু জেলখানে আছে। আর উনি কনভিক্টেড হয়েছেন, ওনার বিচারও হয়েছে, ওনার একটা সাজাও হয়েছে, এবং উনি বাংলাদেশে নাই। কিন্তু প্রেসিডেন্টের কথা বলার সাথে সাথে বলে কি তাহলে কি উনি ফিরতে পারবে? এটা হচ্ছে তাদের সব জায়গাতে এই তরকারি হলুদের মতো কিংবা তরকারিতে আলুর মতো, কিছু যেখানেই পারবে না সেখানে এসে বলে, তাহলে কি আপনি মনে করেন শেখ হাসিনাকে এখন ফেরত আনা দরকার? আচ্ছা, আচ্ছা। সব জায়গাতে এই কথাটা আসবে, সব জায়গাতে আসবে। তার মানে কি আপনি মনে করেন শেখ হাসিনা এখানে যেতে পারবে? আচ্ছা। আখতারুজ্জামান বাচ্চু, আপনি যেন কি যুক্ত করতে চেয়েছিলেন, তারপরে অন্য প্রশ্ন। দেখেন, এই জন্যই বাংলাদেশকে বলা হয় যে সম্ভব অসম্ভবের দেশ। দেখেন, আপনি আমার সাথে কথা বলতে চাইলেন, আমি আপনার কথা শুনতেই চাইলাম না, কিন্তু তারপর আবার আপনি আমাকে কি বলতে চাইলেন না, আরেকজন আমি প্রস্তাব পাঠালাম আরেকজনকে দিয়ে যে আমি 50 ঘন্টা সেটা নিয়ে আলোচনা করব। বিষয়টা হাস্যকর হলো না? আমাদের বিরোধী দলীয় যারা সংসদ সদস্যবৃন্দ আছেন, ওনারা যে আচরণ করছেন প্রথম দিন, একটা রং মেসেজ গেছে বাংলাদেশে। আসলে সেটা আসলে কাঙ্ক্ষিত না। তারপরে আবার মানে ওনারা 50 ঘন্টা আলোচনা করার প্রস্তাব দিচ্ছেন। তো যাই হোক, মানে আর ওনারা যদি সংবিধানে ধরেন রাষ্ট্রপতিকে ওনারা শপথ নিয়েছেন, ওনার সংসদ অধিবেশন ডেকেছেন, ওনার সবকিছু করেছেন, এর আগে ওনাদের উপদেষ্টারা শপথ নিয়েছেন, তখন সব ঠিক, এখন ব্যাঠিক। আচ্ছা ঠিক আছে ভাই, ব্যাঠিক হলে এখন তো সংসদ আছে, তখন তো সংসদ ছিল না। আপনারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, এই সংসদে সবকিছু আলোচনার কেন্দ্রবিন্দু সংসদ, নিশ্চয়ই স্বাধীন সার্বভৌম সংসদ। এই সংসদে আপনি সবকিছু আলোচনা করতে পারেন, আপনি আলোচনা করেন। আচ্ছা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমরা এই সংসদটাকে সব আলোচনার কেন্দ্রবিন্দু বানাই। যে কোনো বিষয়ে আমরা বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে আমরা সবাই গঠনমূলক আলোচনা করে, কনস্ট্রাকটিভ আলোচনা করে দেশটার যেটা যেভাবে ভালো হয় সেটা আমরা করি। আলাপ আলোচনার তো সুযোগ ছিল। আপনি যদি ওনারা যদি নোটিশ দিতেন, ওনারা যদি আলাপ করতে চাইতেন যে কোনো বিষয়ে, স্পিকার নিশ্চয়ই যদি তারপর যদি স্পিকার ওনাদেরকে অনুমতি না দিত বা আলোচনার সুযোগ ওনারা যদি না পেতেন, তখন ওনারা এগুলি মানে করলে তাও একটা শোভা পেত। আচ্ছা, কিন্তু বিষয়টা হলো যে সব আমরা মানে সাংবিধানিক বা সংসদীয় রীতিনীতি প্রসঙ্গে চলে যেতে চাই। বিধিবিধানের বাইরে গিয়ে প্রায় ওনারা এগুলি 40 মিনিটে এই আলোচনায় ছিলাম। আপনি একটু বলবেন যে আমরা দেখলাম যে যতগুলো সিটি কর্পোরেশন ছিল সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। গতকাল যেই প্রজ্ঞাপনটা জারি হলো সেখানে 42টি জেলা পরিষদেও দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার। এখন স্থানীয় সরকার এসব প্রতিষ্ঠানকে বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র কেউ কেউ বলছেন, কি বলবেন এরকম? দেখেন, কেউ বলে থাকলে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, মত দ্বিমতের বিষয় তো থাকতেই পারে, কিন্তু বিষয়টা হলো যে দেখেন, একটা সিটি কর্পোরেশনে লাখ লাখ লোকের বসবাস, এটা তো অন্তর্বর্তী সরকারও করেছিলেন, কারণ হলে মেয়ররা নাই। তো এখন মেয়ররা না থাকলে কি হবে? জনগণের যে একটা মেগা সিটি ঢাকা বা অন্যান্য সিটিতে মেয়র না থাকলে অনেক জনগণের অনেক সেবা ব্যাহত হয়, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়। সেখানে অন্তর্বর্তী সরকারও দিয়েছিলেন, তো বিএনপি সেখানে দিতে অন্তর্বর্তী সরকার যখন নেতাদের পুনর্বাসন, দেখেন অন্তর্বর্তী সরকার যখন দিয়েছে তখন যা জায়েজ, এখন বিএনপি দিয়েছে এখন না জায়েজ, এটা তো হতে পারে না। এখন মানে এই জন্যই আমরা বলছি যে আপনারা তর্কের খাতিরে তর্ক না করে, বিরোধিতার সাথে বিরোধিতা না করে গঠনমূলক আলোচনা করে। আমি তো আজকেই মানে ধরেন আজকে
স্থানীয় সরকার নির্বাচন হবে, নির্বাচনটা তো আমাদের মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় বিষয়ক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলম বিষয়ে বলেছেন খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। তার আগ পর্যন্ত এটা অন্তর্বর্তীকালীন আপৎকালীন, মানে মানুষ যাতে সেবা বিঘ্নিত না হয়, যাতে এই সিটি কর্পোরেশনগুলোর মানুষ যাতে অনেক ধরনের জন্ম নিবন্ধন, এটা ওইটা, ট্রেড লাইসেন্স, অনেক কিছুর বিষয় আছে। জি, তুষার ভাইয়ের কাছে একই প্রশ্ন, যে এই জায়গায় আসলে সরকার, এই যে ধরেন বিনা ভোটের সরকার বলতে অন্তর্বর্তী সরকারকে, কিংবা এই যে উত্তর সিটি কর্পোরেশনের এজাজ আহমেদের নিয়োগের কথা বললেন, সেখানে ধরেন যে তাদের সময়টা চলে গেছে, এখন যারা আছে নতুন করে এই যে বিতর্ক উঠছে যে 42 জন প্রশাসককে জেলা প্রশাসনের নিয়োগ দেওয়া হলো, আবার অন্যান্য সিটি কর্পোরেশনের নিয়োগ দেওয়া হলো, এখন এখানে কি করা যেতে পারে? মানে বিএনপির হাতে এখন তাৎক্ষণিক কি সমাধান আছে? তাৎক্ষণিক আসলে সমাধান কিছুই ছিল না। প্রশাসক নিয়োগ দিতে গেলে তারা দুইভাবে নিয়োগ দিতে পারতেন। একটা হলো যে বিএনপি করেন না এরকম লোককেও দিতে পারতেন সমাজের বিভিন্ন অংশ থেকে। আর তারা যেটা করেছে, বিএনপি করেন না, জামাত করে? না 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 না, বিএনপি করেন না, কিন্তু এরকম মানুষ আছেন, এজাজ যেমন ধরেন, উনি তো এনসিপি করেন না, কিন্তু তাকে নিয়োগ দেওয়া হয়েছিল কারণ উনি পানি বিষয়ে অনেক জানেন। আচ্ছা, উনি যেহেতু পানি বিষয়ে অনেক জানেন, পরিবেশ নিয়ে কাজ করেন, সেই কারণে আপনি এই টিভি স্টেশনে মশার জন্য বসতে পারেন না। ওনার এলাকাতে এটা ছিল, মশা রীতিমতো নাক মুখ দিয়ে ঢুকে যায়। আমি একটা টিভি স্টেশনে গিয়েছিলাম একটু আগে এই এলাকাতেই, সেখানে গেস্ট এসে মশা মারছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো ভালো প্রশাসক। তো বিএনপি কি করবে? বিএনপি তাহলে এই দায়িত্ব কেন নিবে যে আপনাকে দিল আমাকে দিল, মনে করেন প্রশাসক, আমরা মশা মারতে পারলাম না, গালি খাবে বিএনপি। তার চেয়ে বিএনপি তার নিজের লোক দিয়েছে, মশা মারতে না পারলে বিএনপি গালি খাবে, আর যদি কাজ করতে পারে বিএনপি প্রশংসা পাবে। তারা সহজ কাজটা করেছে এবং এটাই রাজনৈতিক দল করবে, এটা আমাদের কোনো আপত্তি নাই। রাজনৈতিক দল যদি তার এফিসিয়েন্ট লোকজনকে দিয়ে কাজটা করিয়ে মানুষকে খুশি করতে পারে, করবে। আমার যেখানে প্রশ্ন আছে সেটা হলো যে এই লোকগুলো কি ভবিষ্যতে মেয়র ইলেকশন হলে সেখানে মেয়র ইলেকশন করবে? আমি মনে করি করা উচিত না। কেননা তারা কি করলো? তারা দলের সুবিধা কাজে লাগিয়ে মেয়র পদে বসে কাজ করে লোকজনকে দেখালো, দেখে সেই সুবিধা নিয়ে তারা মেয়র নির্বাচনে চলে গেল। তাহলে লেভেল প্লেইং ফিল্ড হলো না। কিন্তু তারা যদি আবার উল্টো যুক্তি দেয়, না, যে আমি যেহেতু অভিজ্ঞ, যুক্তিটা আপনি দিবেন। আরেকটা যুক্তি হচ্ছে কেন আমি এটা না করি, সেটা হচ্ছে মনে করেন তারা সেখানে গেলেন, নির্বাচনে দাঁড়ালেন, ভালো কাজ করলেও দাঁড়ালেন, না করলেও দাঁড়ালেন, কিন্তু তারা কি করলেন? তারা তখন কি অবস্থায় গেলেন? তারা তখন খলিল সাহেবের মতো হয়ে যাবে, যে খলিল সাহেব অন্তর্বর্তী সরকারের মধ্যে ছিলেন, কিন্তু তিনি মাত্র 3 ঘন্টা আগে রিজাইন করে একটু পরে আবার তিনি পররাষ্ট্র মন্ত্রী হয়ে গেলেন, মানে মাঝখানে 3 ঘন্টার গ্যাপ। সেরকম নির্বাচনে মনে করেন 15 দিন বা 1 মাস আগে এরা পদত্যাগ করলেন, নির্বাচন করলেন, আবার ফেরত আসলেন, মানে মেয়রে ছিলেন মেয়রই হলেন। এরকম একটা অবস্থা তৈরি হবে, তখন কিন্তু একটা সমালোচনা হবে। এই সমালোচনা অযথা নেওয়ার দরকার কি? তার চেয়ে বিএনপি এটা প্রশাসক দিক, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা যদি ভবিষ্যতে কাউকে নির্বাচন করাবে বলে মনে করে, তাহলে তাদেরকে এখনই এই পদে না দিয়ে তাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকুক। তারা নির্বাচন করবে অন্য আরেকজনের সঙ্গে, এবং আমরা তাদের অতীত কর্মকাণ্ড বিবেচনা নিয়ে ভোট দিব অথবা দিব না। কিন্তু যদি তারা এখান থেকে নির্বাচনটা করে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। এবার আপনি বলতে পারেন যে বিরুদ্ধে তারা যারা বলছেন তারা কি বলছেন। না, বিরুদ্ধে মানে আপনি যে যুক্তিটা দিলেন, বিরুদ্ধে যদি সেই যুক্তি দেয় যে আমি তো এখন একজন প্রশিক্ষিত, একজন অভিজ্ঞ প্রশাসক হয়েছি, এখন আমি অভিজ্ঞ মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে চাই, তাহলে মানুষ আমাকে এবার আমার অভিজ্ঞতা, মানুষ আমাকে এবার ভোট দিয়ে অথবা না দেখে মানুষের সিদ্ধান্ত। মানে তাহলে হলো ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশনে দাঁড়িয়ে বললেন তাহলে তো আমি একজন অভিজ্ঞ প্রধানমন্ত্রী হয়েছি, একাধিক প্রধানমন্ত্রী হলাম। আমি এটাই বাধা দিতে চাই, আমি মনে করি যে এটা উচিত না। আচ্ছা, অনেক ধন্যবাদ। নতুন শিক্ষামন্ত্রী বাচ্চাদের যে লটারি পদ্ধতিতে, যেই এটা অনেক সমালোচনা এরকম টকশো আলোচনা আমাদের করার পরে আওয়ামী লীগের সময় এই জিনিসটা তারা চালু করে যে বাচ্চাদেরকে এত প্রেশার দেওয়া উচিত না, যে তাকে এত পড়াশোনা করে আবার সেই ক্লাসে ভালো স্কুলে ভর্তি করানোর জন্য তাকে যুদ্ধে নামতে হবে এই বয়স থেকে। সেই বিবেচনা থেকে যে আচ্ছা ঠিক আছে, সব বাচ্চাই সমান, সব মেধা সমান, সুতরাং সবাইকে লটারির মাধ্যমে সুযোগ দেওয়া হোক। সেই জায়গা থেকে নতুন সরকারের মন্ত্রী তিনি আজকে আমরা দেখলাম যে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে না, লটারির পদ্ধতি না, মেধার ভিত্তিতেই বাচ্চাদেরকে দেওয়া হবে, মানে ভর্তির সুযোগে দেওয়া হবে। এই বিষয়টাকে মানে আপনি ব্যক্তি হিসেবে বা একজন এমপি হিসেবে আপনি কিভাবে দেখেন? দুটো, এটা আপনার আমি দুইভাবে উত্তর দিতে চাই। একটা হলো যে আপনি ব্যক্তি হিসেবে, আরেকটা হলো যেটা হয়েছে ঘটনাটা। আমি সংসদে উপস্থিত ছিলাম, আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্য একজন এই ব্যাপারে উনি কয়েকজনই বক্তব্য দিয়েছেন, তারপরে একজন এটা পয়েন্ট আউট করেছেন একদম, যে স্কুলে শিক্ষার মান নেমে গেছে, এটা নিয়ে তো অনেকেই বক্তব্য দিয়েছেন, সরকারি দল বিরোধী দল সবাই দিয়েছেন, আমি নিজেও দিয়েছি। তো এই লটারির বিষয়টা বিরোধী দলের একজন সংসদ সদস্য উত্থাপন করেছেন যে আগে ভর্তির মাধ্যমে, মেধা যাচাইয়ের মাধ্যমে ভর্তি করা হতো, বিগত ফ্যাসিস্ট আমলে এটা লটারির মাধ্যমে করায় ভালো ভালো স্কুলগুলো তাদের ছাত্রদের, মেধাবী ছাত্রদের পাচ্ছে না, সেখানে শিক্ষার মান নিচে নেমে যাচ্ছে। সুতরাং এইটা লটারির মাধ্যমে না করে এটা মেধা যাচাইয়ের মাধ্যমে এটা করা হোক। তারপর ওনার সম্পূরক প্রশ্নের উত্তরে তখন মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়টি আলাপ আলোচনা যাচাই বাছাই
পূর্বক সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংসদকে অবহিত করেছেন। তারপর এখন উনি সিদ্ধান্ত দিয়েছেন। এখন বিষয়টি হলো যে এটা সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য উত্থাপন করেছেন। তো এখন আমাদের হয়ে গেছে কি বুঝছেন, উভয় সংকট। মানে আমরা এখন যে ওনারা যা বলবেন সেটা শুনলেও সমস্যা, আবার না শুনলেও সমস্যা। এখন বিএনপি আসতে কাটে যাইতে কাটে, সরকার তো এখনো 1 মাস হয় নাই। এখন ওনারা মানে প্রথম দিনেই তো সংসদের যে অবস্থা 12টা বাজিয়েছেন, এখন মানে আবার ওনাদের এখন আমরা ওভারনাইট তো আসলে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে না। মন্ত্রীর যে সিদ্ধান্ত এখন পর্যন্ত, এটাকে আপনি পজিটিভলি বলবেন, তাই তো? দেখেন, যেহেতু মানে একটা বিষয় বিগত সরকারের আমলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে সংসদে, যেটা সঠিক না, তখন মাননীয় মন্ত্রী একটা সিদ্ধান্ত দিয়েছেন। তবে সেই সিদ্ধান্তটা যদি আপনার সঠিক না হয়, সেটা তো পরবর্তীতে পরিবর্তন করা যাবে, সেটা নিয়ে আবার আলোচনা করা যাবে। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি, আপনার সাথে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আসলে এই লটারিটা স্বচ্ছতার ভিত্তিতে যদি হয়, তাহলে সেটা আসলে বাচ্চাদের উপর মানে বিশেষ করে নিচের ক্লাসে, ক্লাস 1-এ আমি এটা আসলে ওই অতিরিক্ত প্রেসার বা কঠিন প্রশ্নের মাধ্যমে যাচাই বাছাইয়ের পক্ষে না, কিন্তু উপরের ক্লাসগুলিতে সেটা করা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আচ্ছা, আমার মতামত। জি জি, আলামিন, আপনি কি যুক্ত করতে চান? আমি মনে করি লটারি পদ্ধতি বাতিল হওয়া যুক্তিযুক্ত। এই কারণে যুক্তিযুক্ত যে আমার মনে হয়েছে যে এই প্রক্রিয়ার চেয়ে যদি মেধার প্রক্রিয়াটা, হ্যাঁ প্রেশারের কথা বলতেছেন, ক্লাস 1-এর বাচ্চাও তো পরীক্ষা দেয়, হ্যাঁ আপনার কোশ্চেনিয়ারটা ওই টাইপের হইলো, যাতে এত প্রেশার ফিল করলো না। কিন্তু একটা মানে মেধার ভিত্তিতেই হওয়া উচিত, শুরু থেকে এই প্র্যাকটিসটা সে শিখে আসলে তার জন্য ভালো হবে। আর লটারির একটা ব্যাপারটা কি আমরা দেখেছি অতীতে, লটারির জায়গায় ম্যানিপুলেশন অনেক ধরনের। মেধায় হইলে যেটা হয় যে একটা মার্কিং এর প্রক্রিয়া থাকে, লটারিতে অনেক ম্যানিপুলেশন হয় না, মানে সেটা তো আমরা দেখেছি স্কুলগুলিতে ম্যানিপুলেশন হইতে পারে। নামি দামি স্কুলগুলিতে অনেক টাকার বিনিময়ে আমাদের কাছে মনে হয়েছে এগুলো আমরা যে দেখেছি লটারি বিগত আমলে। পদ্ধতিতে এখন হলো স্বচ্ছতা, জবাবদিহিতাটা নিশ্চিত করা দরকার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুষার ভাই, আমরা শেষের দিকে একদম 1 মিনিট সময় পাবো। লটারি চালু করার পেছনে যে যুক্তিগুলি ছিল তার মধ্যে একটি হচ্ছে যে এই মেধার প্রতিযোগিতার যে বিষয়টি হয়, সেখানে কিন্তু নানান ধরনের ম্যানিপুলেশনের সুযোগ আরো বেড়ে যায়। কারণ আপনি তার খাতা দেখতে পাচ্ছেন না, কয়জন লোক খাতা চ্যালেঞ্জ করতে পারে। ফলে আমরা যদি বলি খাতা দেখে যে এই 100 জনই টিকেছে, 100 জনই টিকেছে, অথবা টিকে নাই। নামি দামি স্কুলগুলিতে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে সিট বিক্রির অভিযোগ রয়েছে। এলাকার এমপি পর্যন্ত সেই কাজে জড়িয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের সময়। লটারির পদ্ধতি না, না, এই লিখিত পরীক্ষার পদ্ধতিতে নামি দামি স্কুলে দেখা যেত যে টিকিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। তো সেই কারণে লটারি চালু করলে যেটা হয়, লটারি সবার সামনে হয়, অথবা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চার নাম উঠেছে, আরেকজনের বাচ্চার নাম উঠে নাই, শেষ। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে ওই বয়সে আসলে বাচ্চার মেধা পরীক্ষা করার মতো জায়গায় বাচ্চা পৌঁছায় না। পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে ওই বয়সে পরীক্ষাই থাকে না, এমনকি ক্লাস 1, 2, 3 তেও পরীক্ষা থাকে না। তো এই জায়গাতে ভর্তি পরীক্ষা সহজ করলেও, এত সহজ করলে আবার পরীক্ষার দরকার কি? আর কঠিন করলে যেটা ঘটবে, ভর্তি পরীক্ষার যে কোচিং সেন্টারগুলি সেগুলো আবার জেগে উঠবে এবং প্রচুর কোচিং বাইরে হতে শুরু করবে নামি দামি স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। এইটা জেগে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বিষয় হয়, বাচ্চা ওই বয়সে পারি নাই এবং পেরেছি, এই বিষয়টা নিয়ে এক ধরনের ট্রমার মধ্যে দিয়েও যায়। অধিকাংশ বাচ্চার বাবা মা অনেক সময় অত সেন্সিটিভ থাকেন না, ইনসেন্সিটিভ প্রচুর বাবা মা আছেন, এবং তারা বাচ্চাকে বকাঝকা করেন, তুই পারলি না কেন, আমার তুই সম্মান ধ্বংস করলে, এইসব বলতে থাকে। আমি নিজের চোখে দেখেছি কোন একটি নামি দামি স্কুলে অঙ্কে বাচ্চা ধরেন 3-4-এ পড়ে, অঙ্কে বাচ্চা কম নম্বর পেয়েছে, পরে মা তাকে 2 গালে চড় দিয়ে বলছে আমি কেন অঙ্কে পারলাম না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি পারেন না মানে? বলে যে আমি এত কষ্ট করেছি ওর পিছনে, এই নম্বরটা আমি পাই। তো এই অবস্থা আমি দেখেছি নিজের চোখে। তো এরকম অবস্থার মধ্যে দিয়ে বাচ্চা যায়। আমি মনে করি যে পরীক্ষা পদ্ধতিকে যদি সহজ করা যায় খুবই ভালো, কোনো আপত্তি নাই। কিন্তু ওই বয়সে মেধার পরীক্ষা করা আসলে পরীক্ষা দেওয়া হয় না। হয় না, লটারি হলে ভালোই হতো। কিন্তু লটারিতে আমি মনে করি আরো একটি বিষয় যুক্ত করা উচিত, ক্যাচমেন্ট এরিয়া। আপনি আপনার ওই স্কুলে পৌঁছানোর এলাকায় না থাকলে আপনি সেখানে ভর্তি হতে পারবেন না। ফলে ভর্তি পরীক্ষাও যদি হয়, তাও আমি মনে করি ক্যাচমেন্ট এরিয়া বা জোন করাটাকে খুবই জরুরি করা উচিত। ক্যাচমেন্ট এরিয়া কি সরকারি স্কুলের ক্ষেত্রে, সকল স্কুলের ক্ষেত্রে, সব স্কুলের ক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়া থাকতে হবে। কারণ থাকলে পরে যেটা ঘটবে সেটা হচ্ছে, মিরপুরের একটা ছাত্রছাত্রী বাসে করে ঝুলে ঝুলে সে কিন্তু কোথায় যায়, নরডেমে আসে, ভিকারুনিস স্কুলে যায়, তাই না? এটা করতে গেলে যে প্রচুর গাড়ি ওখানে যায়, বাস যায়, ট্রাক যায়, মানে একটা চাপ তৈরি হয় অভিমুখে। এইটা বন্ধ করতে হবে। স্কুলগুলিকে সেম স্ট্যান্ডার্ডে আনা খুবই জরুরি। স্কুলগুলির যদি মান উন্নত করা যায় এবং ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী স্কুলের ছাত্রছাত্রীরা ভর্তি হয়, তাহলে বাবা মায়ের চিন্তা অনেক কমে যায়, খরচ অনেক কমে যায়, শিক্ষার ব্যয় কমে যায়। এই যে